আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বললেন প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ফ্যাসিবাদের দোসরদের ভোটে অংশগ্রহণ বন্ধে নির্বাচন কমিশন অভিমুখে জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা। ইসিতে চতুর্থ দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি চলছে। চুয়াডাঙ্গায় নিরাপত্তা বাহিনীর হাতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা মির্জা ফখরুলের। সুষ্ঠু তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা। এলপি গ্যাসের সংকট সমাধানে কাজ করছে সরকার। সচিবালয় অর্থ উপদেষ্টা। ভেনেজুয়েলা ইরানে অস্থিরতায় জ্বালানি তেলের চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং মাদক সন্ত্রাসের অবসান চান ঢাকা ২ আসনের ভোটাররা। উন্নয়ন পরিকল্পনা বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমানের। চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি জামায়াতের আব্দুল হকের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এ সময় পড়ালেখা করে কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতির ভাগ্য পরিবর্তনে তরুণদের স্বপ্নবাজ হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বিষয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পড়ালেখার উদ্দেশ্য কেবল চাকরি খোঁজাই নয়, বরং উদ্যোক্তা ও স্বপ্নবাজ হিসেবে নিজেদের গড়ে তোলা। Human beings are not born as slaves. Each human being is a free person. Job comes from the tradition of slavery. You slave for somebody. You don't like the job, but you do it because they pay you. অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এ সময় তরুণদের রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে নির্বাচনে জয়ের প্রত্যাশা করছেন। They have formed their own political party. I'm sure some of them will get elected. ৩ দিন ব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সামনে থেকে কমিশনে যায় তারা। ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা। পরে জুলাই ঐক্যের 5 প্রতিনিধিকে নিয়ে কমিশনে যান পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে বেজান। এ সময় ইসির কাছে জাতীয় পার্টির সহ 14 দলকে নির্বাচন থেকে বিরত রাখার দাবি জানিয়ে স্মারকলিপি দেয় তারা। এদিকে নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে। সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি শুনানিতে অংশ নিচ্ছেন। আজ শুনানি হবে আপিল নম্বর 211 থেকে 280 পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত 36টি আপিল নিষ্পত্তি করেছে ইসি। এর মধ্যে 23টি আপিল মঞ্জুর হয়েছে। বলে দিতে চাই, এখনো সময় আছে। ফেসিবাদী আচরণ ছাড়ুন, জনগণের ভাষায় কথা বলুন এবং সত্যকে সত্য, সাদাকে সাদা, কালাকে কালা হিসেবে উপস্থাপন করুন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান,
জুলাই ঐক্যের দাবিগুলো কি আমাদেরকে জানাবেন? তোহা, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনে মধ্যাহ্ন বিরতির পরে আবারও শুনানি শুরু হয়েছে। প্রথম দফায় আপনি যেমনটি সংবাদে বললেন যে 36 জনের শুনানি শেষ হয়েছে। এই দ্বিতীয় দফায় অর্থাৎ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাকি 36 জনের শুনানি হবে। প্রথম 36 জনের মধ্যে 23 জনের আপিল মঞ্জুর হয়েছে, এখানে 13 জনের আপিল নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত থাকায় তার আপিল আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তোহা, আপনাকে আমি জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে আজকে 4র্থ দিনের মতো আপিল শুনানি চলছে। গত 3 দিন নির্বাচন কমিশনে আপিল শুনানি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং শুনানি শুরুর ঠিক প্রথম 2 মিনিট সংবাদ মাধ্যমকে সেখানে ভিডিও নেওয়ার জন্য, ছবি নেওয়ার জন্য অ্যালাউ করা হতো, কিন্তু আজকে নির্বাচন কমিশনে যে শুনানি চলছে সকাল 10টা থেকে এখন সোয়া 2টা পর্যন্ত, এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনে কোনো সাংবাদিককে অ্যালাউ করা হয়নি ছবি নেওয়ার জন্য। এই ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি। তবে আমরা আজকে আপনাকে যেটি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে জুলাই ঐক্য নামে একটি সংগঠন তারা এই নির্বাচন কমিশনে এসেছেন। তারা আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে মার্চ করে নির্বাচন কমিশনে এসেছেন এবং সেই জুলাই ঐক্যের নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি যেই দাবিটি জানিয়েছেন, তিনি বলছেন যে এই নির্বাচন কমিশন জাতীয় পার্টি 14 দল এবং আওয়ামী লীগের অনেককে স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এটির তারা প্রতিবাদ জানাতেই তারা এখানে এসেছেন। তাই যেহেতু পুলিশি বাধার কারণে তারা তাদের দলবল নিয়ে নির্বাচন কমিশনে প্রবেশ করতে পারেননি, পরে তাদের যে প্রতিনিধি দল, 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী আজমের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। আলী আজম তাদেরকে আশ্বস্ত করেছেন যে যেহেতু এখন কমিশনের শুনানি চলছে, শুনানি শেষ হওয়ার পরে বিকেল 5টার দিকে এই স্মারকলিপিটি কমিশনের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আর আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক 5 মিনিট আগে অর্থাৎ 2টার দিকে এখানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি জাতীয় পার্টির প্রার্থীদের যাদের আবেদন বাতিল হয়েছে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের পক্ষে এখানে শুনানি করছেন, তিনি প্রবেশ করেছেন। তবে তিনি সকালে যে শুনানি হয়েছিল 10টা থেকে 1টা, সেই সময়টায় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এখানে উপস্থিত ছিলেন না। এখন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এটি জানতে হলে কমিশনের শুনানি শেষ হওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনের সচিবের বক্তব্যের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব এবং পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো হয় এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। নিরাপত্তা বাহিনীর হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, সোমবার রাত 10টার দিকে ডাবলুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে হেফাজতে নেয় বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত 12:40 তার মৃত্যু হয়। পরে ডাবলুর মৃতদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মৃত্যুর সংবাদ পাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিরাপত্তা বাহিনীর দাবি, শামসুজ্জামান ডাবলু হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। তার দোকান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়, এরপর তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের অমানসিক নির্যাতনে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। বিএনপি মহাসচিব এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, এটি দেশবাসীর প্রত্যাশা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে হত্যা প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোর্চ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরাস্থ আমিরের জামায়াতের কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করে জামায়াত। একই সঙ্গে দেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সহ উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ জানায়। ভেনেজুয়েলা ও ইরানে অস্থিরতায় জ্বালানি তেলের বিষয়ে সতর্ক সরকার। চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। তিনি জানান, বাংলাদেশ ইরান ও নেপালের চেয়ে ভালো অবস্থায় আছে। এলপি গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এ সময় পে স্কেল দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে সালেহুদ্দিন আহমেদ বলেন, পে কমিশন রিপোর্ট জমা দিলে সিদ্ধান্ত জানাবে সরকার। অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সাফল্য আছে, তবে তা দৃশ্যমান হচ্ছে না বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। স্পেসিফিক খালি আসছিল পারচেজ কমিটিতে যে ওদের হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবেন, ওটা যতটা কিনবে ওদের সব ওদের আমাদের এসে থেকে কোনো ডিরেকশন নাই। গভর্নর হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পে স্কেল। আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নে গঠিত ঢাকা 2 আসনের বাসিন্দারা। সে সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষা প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এ আসনে বিএনপির প্রার্থী 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে তার। অপরদিকে জামায়াতের প্রার্থী কর্নেল আব্দুল হক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতোই উন্নয়ন বঞ্চিত ঢাকা 2 আসন। এলাকায় আধুনিকায়নের কোনো ছোঁয়া নেই নাগরিক কোনো সেবা। 4 বার বাজেট পাশ করার পরেও এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি আটিবাজারের একমাত্র এই সেতু। সেই সাথে ভূমি দখল আর মাদকের কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এই এলাকার নিয়মিত চিত্র বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের কেরানীগঞ্জে অনেক জায়গাতেই এখনো পরিপূর্ণভাবে শিক্ষার আলো পৌঁছায়। এই এলাকায় ভালো কোনো হাই স্কুল নেই, যে স্কুলগুলো আপনার রাজধানীতে আপনার অন্য কোনো স্কুলের সাথে মোকাবেলা করতে সক্ষম। গ্যাস সংকটও এলাকার অন্যতম প্রধান সমস্যা। এসব সমস্যার সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্যাসের জন্য এই এলাকার মানুষ রান্নাবাড়ি করতে পারতেছে না। আমরা কয়েকবার অফিসে গেলাম জিঞ্জিরা, আমাদের গ্যাস পাচ্ছি না। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে মাদক কিনা বেচা কিনা খাওয়ার থেকে শুরু করে বিশাল প্রবলেম এই এলাকায়। মাদকটা নির্মূল করতে চাই আমরা চাই সরকার মাদক নির্মূল করুক। এদিকে বিএনপির 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে, তাদেরকেই ভোট দেবে। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী কর্নেল আব্দুল হক বলেন, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। উন্নয়নমূলক কাজ তো হয়ই নাই। একটা ভালো ইউনিভার্সিটি নাই কেরানীগঞ্জে, একটা ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান এমনভাবে করার চেষ্টা করব, অবশ্যই তাদের সহযোগিতা লাগবে। কেরানীগঞ্জ উপজেলা ও সাভারের 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনে ভোটার 4,19,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুর সদর 3 আসনে রয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর 3 আসনের একটি প্রত্যন্ত গ্রামে। এটি মেলান্দহ উপজেলায় অন্তর্ভুক্ত। এছাড়াও কিন্তু এখানে আরও একটি উপজেলা রয়েছে, মাদারগঞ্জ। এই 2 উপজেলা নিয়ে কিন্তু এই 3 আসন গঠিত। এখানে 21টি ইউনিয়ন রয়েছে, 3টি পৌরসভা রয়েছে।
কৃষিকাজ যারা করেন সে সকল কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা যে কষ্ট করে ফসলাদি ফলান তার কিন্তু সঠিক দাম তারা পান না, বরঞ্চ আগের থেকে অনেক দাম বেড়ে গিয়েছে। এর জন্য কিন্তু তারা এক ধরনের ক্ষোভও কিন্তু আমাদের কাছে প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে আগামী নির্বাচনে যিনি এই আসনে নির্বাচিত হবেন তিনি আসলে তাদের এই সমস্যা কিন্তু দূরে কাজ করবেন, সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। ভিওআইপি গেটওয়ে সহ প্রতারণার অভিযোগে 5 চীনা নাগরিক সহ 8 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর বসুন্ধরা ও উত্তর এলাকা থেকে সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে 51,000-এর বেশি সিম, 21টি গেটওয়ে মেশিন, 5টি ল্যাপটপ সহ বিভিন্ন অবৈধ যন্ত্রাংশ উদ্ধার করেছে ডিবি। দুপুরে সংবাদ সম্মেলনে ডিবি সাইবারের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাসের জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপে লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। সেসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় ডিবি। এ সময় অপরিচিত কারোর সাথে বিকাশের মাধ্যমে লেনদেন করা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এই অপারেশন আমরা 1 সপ্তাহ ধরে করে আসছি, আমরা এখনো অপারেশনের মধ্যেই আছি। আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টোটাল অপারেশন করে আমরা 5টি ল্যাপটপ, 51,251টি সিম, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 50টি মতো মোবাইল, 47টি মোবাইল এবং 2টি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি এবং দেশি বিদেশি আমরা 8 নাগরিককে গ্রেফতার করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম তরুণ সমাজ সহ দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রয়াত এই নেত্রীর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে নেতাকর্মীরা বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় অংশ নেন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। কালকিনি ও ডাসার উপজেলাকে বেকার মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মাদারীপুর 3 আসনের প্রার্থীরা। তারা বলেন, বিগত সরকার উন্নয়নের গল্প শোনালেও বঞ্চিতই রয়ে গেছে এই এলাকা। ভোটাররা বলছেন, কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন মাদারীপুরে। জেলার কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন মাদারীপুর 3। আসনটি বরিশালের গৌর নদীর সীমান্তবর্তী হওয়ায় একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বরিশালমুখী। তবে পদ্মা সেতুর কল্যাণে এখন রাজধানীর সঙ্গে বেড়েছে যোগাযোগ। ঢাকামুখী যোগাযোগের কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। ভোটাররা বলছেন, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়, অনেকেই মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। এ পরিস্থিতি বদলাতে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির তাগিদ তাদের। যে সৎ ভালো আমাকে আশেপাশে থাকবে, আমাকে খবর বার্তা নিবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট দেব। 17 বছর আমাদের মন ঘুরাইতে পারে নাই, আর এখনো পারবে না ইনশাল্লাহ। আমরা যোগ্য প্রার্থী যারে বাছাই করছি তারাই আমরা ভোট দেব। এই আসনে ভোটের মাঠে আছেন 4 জন। বিএনপির প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমানের 31 দফার আলোকে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব। আমার নির্বাচনী আসনের মানুষ আমরা জয়ী হলে আমাদের পাশে পাবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। বসে নেই জামাতের প্রার্থী ও কালকিনি পৌর আমির রফিকুল ইসলাম। তিনিও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দল মত নির্বিশেষে সর্বস্তরের লোকজনের যার যে প্রতিভা, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো কাজে লাগিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে আমরা সবাইকে অংশীদার বানাবো। কৃষি নির্ভর মাদারীপুর 3 আসনে মোট ভোটার 3,87,000। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালকিনি, মাদারীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কক্সবাজার 2 আসনের বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য মনোনীত হয়েছেন। অনেক সময় যে দল সরকার গঠন করেছে সেই দলের জনপ্রতিনিধি এখানে ছিল না, সেজন্য এখানকার উন্নয়ন ব্যাহত হয়েছে। তারা এবার এই সুযোগটি কাজে লাগাতে চায়, যেই দল
সরকার গঠন করবে সেই দলের সংসদ সদস্য অন্তত এখানে নির্বাচিত হোক। বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আরেকজন জামাতের কেন্দ্রীয় নেতা, তিনিও সাবেক সংসদ সদস্য এইচ.এম. হামিদুর রহমান আজাদ, দুজনের যে সমর্থক তারা কিন্তু খুব শক্তভাবে এখন মাঠে কাজ করছে এবং তাদের মধ্যে কক্সবাজারের যে 4টি আসন সবচেয়ে বেশি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এই আসনটিতে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। প্রার্থীরাও এসবগুলো ইস্যুকে অ্যাড্রেস করে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো দেখা যাক সাধারণ মানুষের প্রত্যাশার সাথে আসলে ভবিষ্যতে কাকেই এখানে বেছে নেয়, কার ভাগ্যে জুটে এই আসন সেটা হয়তো সময় বলে দেবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 4,199 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,32,055 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম $4,600 ছাড়িয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, এই শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক। এদিকে ইরান পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বিমান হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এবার খেলার খবর। প্রাণবন্ত বার্নসলিকে 4-1 গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড উঠল লিভারপুল। এ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাইটন। নিজেদের মাঠ এনফিল্ডে আর্নে স্লটের দল প্রথমার্ধে 2-1 ব্যবধানে এগিয়ে ছিল। খেলার 9 মিনিটে সাবোজলাইয়ের গোলে লিড নেয় অলরেডরা। 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি ফ্রিম্পং। 40 মিনিটে বার্নসলির হয়ে একটি গোল শোধ করেন অ্যাডাম ফেলিপস। বিরতি থেকে ফিরে 84 মিনিটে ফ্লোরিয়ান রিডস এবং ইনজুরি টাইমের 4র্থ মিনিটে হুগো একিটিকে লিভারপুলের 4-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই জয়ে তারা টানা 11 ম্যাচে অপরাজিত রইল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বললেন প্রধান উপদেষ্টা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ফ্যাসিবাদের দোসরদের ভোটে অংশগ্রহণ বন্ধে নির্বাচন কমিশন অভিমুখে জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা। ইসিতে 4র্থ দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি চলছে। চুয়াডাঙ্গায় নিরাপত্তা বাহিনীর হাতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা মির্জা ফখরুলের। সুষ্ঠু তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা। এলপি গ্যাসের সংকট সমাধানে কাজ করছে সরকার, সচিবালয়ে অর্থ উপদেষ্টা। ভেনেজুয়েলা ইরানে অস্থিরতায় জ্বালানি তেলের চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং মাদক সন্ত্রাসের অবসান চান ঢাকা 2 আসনের ভোটাররা। উন্নয়ন পরিকল্পনা বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমানের। চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি জামায়াতের আব্দুল হকের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।